রাষ্ট্রের সাথে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে তার সম্পর্ক বা এনগেজমেন্ট করবে না। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নয় জানালেন তথ্য উপদেষ্টা। পুশিন নিয়ে সরকারের সমালোচনায় জামায়াত। কলকাতায় অভিনেতা মোশাররফ করিমকে হেনস্থা। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং ক্রমান্বয়ে সরানো হচ্ছে রাজধানীর সব বাস টার্মিনাল জানালেন সড়কমন্ত্রী। পদ্মার রেল সেতুর নিচের মাটি সরানো হয়েছে গাছ লাগাতে। আমন্ত্রণ স্টার নিউজে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত সংবাদ। দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানাতেই তাৎক্ষণিক সিদ্ধান্তে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। দুপুরে সচিবালয়ে তিনি জানিয়েছেন, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্কে যাবে না ঢাকা। তবে তার আশা, বাংলাদেশের প্রতি আরও আন্তরিক হবে ভারত। ভারতের দিল্লি বিমানবন্দর সরকারি সফরে যোগ দিতে রোববার বিকেলে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। প্রায় 2 ঘণ্টা বিমানবন্দরে তাকে বসিয়ে রাখেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এর প্রতিবাদে সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফেরেন তিনি। আপনারা খেয়াল করেছেন হয়তো আমাদের এইচপিএম। এর একদিন পর দিল্লির ঘটনা গণমাধ্যমের সামনে তুলে ধরলেন সচিবালয়। বলেন, সেখানে তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। আমি ম্যালট্রিটেড হয়েছি, আমার সাথে সঠিক বিহেভ করা হয় নাই। কারণ আমি যখন যাব এই তথ্য জানানো হয়েছিল। আমাকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা তারা সমাধান করা অথবা অবজেকশন আগে দেয়া, এরকম কিছু হলেই হয়তো হতো। কিন্তু না, যেটা ঘটলো সেই কারণেই আমাকে দেরি করানো হচ্ছে। আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং আমাদের হাই কমিশনারকে আমি দেখেছি, তিনি বিভিন্ন পর্যায়ে যথেষ্ট চেষ্টা করছেন। এমন না যে 2 ঘন্টা আমি এমনি বসে আছি, তারা চেষ্টা করছেন। আমাদের হাই কমিশনারও যখন চেষ্টা করছেন এবং এটা যখন সলভ হচ্ছিল না দেখলাম, তখন আমার মনে হলো ইটস বেটার টু রিটার্ন। এই ঘটনার পর বাংলাদেশের সরকারের প্রতি ভারত আরও আন্তরিক হবে আশা করে জাহিদুর রহমান বলেন, বাংলাদেশ তার আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। আমি এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব 2 দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। বাংলাদেশকে চাপে ফেলতে নয়, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বেই পুশিনের ঘটনা ঘটছে বলে মনে করেন ডাক্তার জাহিদুর রহমান। এটা যে বাংলাদেশকে চাপে ফেলার উদ্দেশ্যে করা হচ্ছে, আমি সেটা মনে করি না। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। সংসদে পুশিন নিয়ে আলোচনায় আগ্রহী নয় সরকার। এ বিষয়ে নোটিশ দিলেও তা প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। জনরায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনে অনড় অবস্থানের কথাও জানিয়েছেন তিনি। দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। সংসদ নির্বাচনে কোনো কার্যকর জাতীয় সংসদ ভবনে সংসদ বিটের সাংবাদিকদের সঙ্গে বিরোধী দলের এই মতবিনিময় সভা। এতে বিরোধী দলীয় নেতা, উপনেতা, হুইপ সহ অংশ নেন অন্যান্য সংসদ সদস্যরা। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া সংশোধন কমিটি চান না তারা। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না, ছেড়ে দেওয়ার কোনো অধিকার আমাদের নাই। উই আর কমিটেড। আমরা আমাদের কমিটমেন্ট ভায়োলেট করতে পারি না। আমরা তাইলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবো, ওই কাজ আমরা করব না এবং আমরা কনফিডেন্ট এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। সীমান্ত হত্যা পুশিন প্রশ্নে তার অভিযোগ, সংসদে এই ইস্যুতে বিরোধী দল আলোচনার জন্য নোটিশ দিলেও তা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে। আরেকটা নোটিশ আমরা দিয়েছিলাম, কিন্তু সেই নোটিশটা নিয়ে গড়িমসি করা হচ্ছে। সীমান্তে পুশিন, এই সমস্যা। আমার নোটিশদাতাকে ডেকে নিয়ে বলা হয়েছে যে এটা সেন্সিটিভ ইস্যু, আপনি একটু উল্টো করেন। তিনি বলছেন আমি উল্টো করব না। সেন্সিটিভ ইস্যু বলেই তো আমি আলোচনা করতেছি, দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে। এছাড়া জুন জুলাই অর্থ বছর না করে জানুয়ারি ডিসেম্বরে করার দাবিও জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কলকাতায় হেনস্থার অভিযোগ ঘিরে নতুন করে আলোচনায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবর নিয়ে এরই মধ্যে চলছে তোলপাড়। মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট দেন এবং সেখানে তিনি দাবি করেছেন যে সোমবার রাত 10টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরী হোটেলের সামনে দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন অভিনেতা মোশাররফ করিম। এই সময় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কটূক্তি করেন এবং গালাগালিও করেন। এক পর্যায়ে তারা তার দিকে তেড়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং হাতাহাতির পর্যায়েও ঘটনা গড়ায় বলে অভিযোগ করা হচ্ছে। অভিনেতার স্ত্রী রোবেনা রেজা জুই স্টার নিউজকে জানিয়েছেন যে বিষয়টিকে আসলে অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না এবং ভবিষ্যতেও যাবে না, এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় এই কথা জানিয়েছেন তিনি। মির্জা ফখরুল আরও যোগ করেছেন, বিএনপি নিরাপদ একটি রাজনৈতিক দল, কারণ দলটির ভিন্ন মত সহ্য করার ধৈর্য রয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করছে। পরে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলো পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। তবে সাংবাদিকদের আর্থিক এবং পেশাগত মর্যাদা নিশ্চিতের উপর জোর দিয়েছেন ফখরুল। এ সময় তথ্যমন্ত্রী বলেছেন, গণমাধ্যম কমিশন দাঁড় করাতে পারলে তা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে। দায়িত্বে আসার পরে পরে যে ঘোষণাগুলো তিনি দিয়েছেন সেই ঘোষণার মধ্যে কিন্তু আপনাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ব্যাপারটা তিনি বারবার করে বলেছেন। বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য সমস্যার যে নতুন চেহারা ধারণ করেছে সেই নতুন চেহারাকেও আমাদের কিন্তু উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে এবং তার সমাধানকে উদ্ভাবন করতে হবে। এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। রাজধানীর সব বাস টার্মিনালই সরিয়ে নেওয়া হবে, তবে রাতারাতি সম্ভব হবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানিয়েছেন। তিনি বলেছেন, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এসব বাস টার্মিনালের কারণে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, সেটার পরিবর্তন চায় সরকার। এদিকে পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি খুঁড়ে নেওয়ার যে অভিযোগ উঠেছে তা নিয়ে কথা বলেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন, মাটি খুঁড়ে নেওয়া হয়নি, সরিয়ে নেওয়া হয়েছে গাছ লাগাতে। একটা বাস স্ট্যান্ডে 12 ঘন্টা, 18 ঘন্টা, 24 ঘন্টা থাকছে। আমরা মনে করছি এটা ডিপোতে বাস থাকবে, সে ছাড়ার কিছু আগে আসবে, এসে সে প্যাসেঞ্জার নিয়ে বাস স্ট্যান্ডের যে ইউজ সেটা হবে। কিন্তু দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছি। আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্যাকেল কিন্তু রাখা হয়, মাটি দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। অবশেষে অনুমোদন পেল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। এটি বাস্তবায়নে ব্যয় হবে 4,189 কোটি টাকা। এছাড়া মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 7,003 কোটি টাকা ব্যয়ের 5 প্রকল্প একনেক সভায় অনুমোদন পায়। নির্বাচনের ইশতেহার অনুযায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে বিএনপি সরকার। তবে দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিতেও উন্নয়ন ব্যয় মেটানোর জন্য নিতে হচ্ছে কঠিন শর্তের ঋণ। চীনা অর্থনৈতিক অঞ্চল তেমন এক প্রকল্প।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এর আগের সভায় এটি অনুমোদন দেয়া হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মঙ্গলবারের সভায় মোট ৫টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৭,০০৩,৩৬,০০,০০০ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪,৫৩৬,১০,০০,০০০ টাকা এবং প্রকল্প ঋণ ২,৪৬৭,২৬,০০,০০০ টাকা। Supporting infrastructures project for Chinese economic and industrial zone, চট্টগ্রামের আনোয়ারাতে যে চাইনিজ ইকোনমিক জোন আছে সেটার যে সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরির একটি প্রকল্প প্রস্তাব বাংলাদেশ সরকারের আংশিক অর্থায়নে এবং বাকিটা বিদেশি ঋণে চীনের ঋণে এই প্রকল্পটি হবে। একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সরকার সুনির্দিষ্ট রোড ম্যাপ ও নির্বাচনী ইশতেহারকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। চলমান প্রজেক্টগুলো যেগুলো আমাদের ইনহেরিট করতে হয়েছে, সরকারকে তো এক ধরনের ধারাবাহিকতা রক্ষা করতে হয় ন্যূনতম, সেই জায়গায় যে চলমান প্রকল্পগুলো আছে সেইটার বিচার বিশ্লেষণ এবং নতুন প্রকল্পগুলোকে পুনঃসজ্জিত করা, এটা যে নির্বাচনী ইশতেহার আছে তার সাথে এটাকে অ্যালাইন করা। একনেক সভায় অনুমোদন পাওয়া নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ২টি, যার মধ্যে আছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ মোকাবিলায় একটি সংশোধিত প্রকল্প। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে শুরু হওয়া প্রতিবাদে আশেপাশে সড়কে তৈরি হয় তীব্র যানজট এবং এতেই ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে চলতি মাসের ২০ তারিখের মধ্যে দাবি মেটানোর আশ্বাস দেয় নাসা কর্তৃপক্ষ। সকাল ৯:৩০টার পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ। মে মাসের বেতন, এরিয়াল বিলের টাকা, ছুটির অর্থসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেন নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে আটকে পড়ে শত শত যানবাহন, দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। অনেকেই বাধ্য হয়ে দীর্ঘ পথ হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। হাজার হাজার মানুষ দুর্ভোগে, যেমন রুগী, স্কুলের বাচ্চাগুলা যেতে পারতেছে না, তাদের আন্দোলন তাদের কারো কথা তারা শুনতেছে না। ক্ষতি তো হচ্ছে, সেরকম হাজার হাজার মানুষ আটকে আছে দাঁড়ায়। দুর্ভোগ না মানুষের। শ্রমিক ক্লাব সরকারি প্রোডাক্ট নিয়ে যাব, কিন্তু অনেক লেট হয়ে গেল। শ্রমিকদের দাবি, ঈদের ছুটির পর কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিক কর্মচারীরা। ১৩ তারিখে আসছি, 15 তারিখে বলছে তোমরা 16 তারিখে আসছো, তোমাদের একটা সমাধান দিব। এরকম আমাদেরকে রাস্তার মধ্যে ঘোড়ার মতন দৌড়াদৌড়ি করতেছে, আমাদের কি কোনো সমাধান নাই? গেছে মাস দেয়, এই মাসের আবার 16 তারিখ হয়ে গেছে, তাহলে আমাদেরকে চাকরি বাকরি নিতে হবে না? আমাদেরকে ঢাকা বাড়ি ঘর আছে। আমাদের চাওয়া পাওয়া, আমাদের ছুটির টাকা, বেতন এবং আমাদের যেই বেসিক আছে বেসিকের টাকা দিয়েছি। আমাদের অফিস বন্ধ করে দিবে না খুলে দিবে, তার ব্যক্তিগত ব্যাপার। আমাদের যে দাবি আছে ওই দাবি আমাদের বুঝাই দেখ, আমরা রাজপথ ছাইড়া দিব। ২.৫ ঘন্টা পর প্রতিবাদ ও ক্ষোভ নিরসনে চলতি মাসের ২০ তারিখের মধ্যে সমাধানের আশ্বাস জানায় নাসা গ্রুপ কর্তৃপক্ষ। স্যার আসার পরে আপনাদের এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে স্যার আশ্বস্ত করছে যে একটা সমাধান ২০ তারিখের ভিতরে স্যার দিবে বলে আমাকে জানাইছে। বেলা 12:30টার দিকে সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। এর আগেও বেতন ভাতার দাবিতে বেশ কয়েকবার সড়কে নেমেছে নাসা গ্রুপের শ্রমিকরা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। লালমনিরহাটের আদিতমারীতে ৭ বছরের শিশু ধর্ষণ এবং হত্যার অভিযোগ উঠেছে। এর জেরে অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর করা হয়েছে সেখানে বেশ কয়েকটি গাড়িও। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাব্বির আহমেদ, কথা বলবো সাব্বিরের সঙ্গে। জি সাব্বির, আমরা যিনি ভুক্তভোগী শিশু তার পরিচয় জানতে পেরেছি, কিন্তু অভিযুক্তের পরিচয় আমরা জানতে চাই এবং তার অবস্থান সম্পর্কে জানতে চাই। সে ধরা পড়েছে কিনা এবং শিশুর ময়না তদন্ত হয়েছে কিনা সেই বিষয়টি জানাবেন। ফারদিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাটের আদিতমারী উপজেলায়। আজকে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে হচ্ছে লালমনিরহাটের আদিতমারীতে। গতকালকে লালমনিরহাটের আদিতমারীতে নন্দিনী নামের যে মেয়েটি নিখোঁজ ছিল, সেই নন্দিনীকে আজ সকালে ওর
বাবা রয়েছে নলিনী চন্দ্র এই হত্যায় অভিযোগ করতে আছে এবং আপনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজরুল হোসেন তাকে জানায় যে আসলে কোনো অভিযোগ নেওয়া হবে না। এরপর আজ সকালে যখন নলিনীর মরদেহ পুলিশ নিতে যায় তখন স্থানীয় জনগণ পুলিশের উপর ক্ষিপ্ত হয় এবং পুলিশের উপর করা হয়। এই ঘটনায় অন্তত 30 জন ব্যক্তি আহত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে এই অভিযোগ নন্দিনীর যে নন্দিনীকে হত্যার অভিযোগের বিধান চন্দ্র নামে এক ছেলেকে আটক করা হয়েছে। ইতিমধ্যে বিধান চন্দ্রকে আটক করে লালমনিরহাটের যে সদর থানা রয়েছে সেই সদর থানায় তাকে নিয়ে আসা হয়েছে পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় গোটা জেলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে প্রায় অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার। কিছুক্ষণ আগে লালমনিরহাট জেলার ডিসি রয়েছেন তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন এই ঘটনার সর্বোচ্চ শাস্তি তিনি নিশ্চিত করবেন। এই হচ্ছে লালমনিরহাটের নন্দিনী হত্যাকাণ্ড। জি সাব্বির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে এই বিষয়ে আপডেট নিশ্চয়ই আবারও আপনি আমাদের জানাবেন। পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে ফের রণক্ষেত্র নরসিংদীর রায়পুরা। এখানে গোলাগুলিও হয় এবং এতে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ঢাকায় আনা হয়েছে। হাতে হাতে আগ্নেয়াস্ত্র, মাথায় হেলমেট, তারপর প্রতিপক্ষের সাথে লড়াই, গোলাগুলি। এই চিত্র নরসিংদীর রায়পুরার মেঘনাপাড়ের দড়িগা এলাকার। পূর্ব শত্রুতার জেরে সকালে সংঘর্ষে জড়ান ফেলু ও শহীদুল্লাহ গ্রুপের লোকজন। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। তাদের মধ্যে ঢাকা মেডিকেলে মারা যায় স্কুল ছাত্র অনিক। রাত্রে 4টা বাজে শব্দ শুনতেছি গুলির, এন্দা গুলি আইতেছে, গাছের মধ্যে গুলি লাগতেছে, হুড়হুড়ায় উঠছে সবাই। ওইটা সাইডে অনেক 2জন ফরাই মারা গেছে। এমপি বইলা দিছে যে তোমরা আপোষ করতে তোমরা জমা করো না। আমি 2টা বাড়িতে এসে পয়সা ঘুমাই লিছি, আর 3টার পরে দিকে আয়া বললাই তাই সব গোলাগুলি করে কিছু লোক আহত, 2টা লোক আমরা মারি লিছি। সংঘর্ষের সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে চালানো হয় হামলা, ভাঙচুর। এ ঘটনায় এলাকা জুড়ে বিরাজ করছে উত্তেজনা, আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী, পরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। আমরা এখানে শতাধিক পুলিশ সদস্য আসছি, র্যাব আছে, আমাদের ডিবি টিম আছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন, আর সবাই মিলে এলাকায় আমরা মহড়া দিয়েছি। আর এখানে আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। এগুলো কিভাবে এই ঘটনাগুলোকে মিনিমাইজ করা যায় এবং তারা কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে, এই উদ্যোগগুলো কিন্তু আমরা গ্রহণ করছি। গেল বছরের ডিসেম্বরেও সংঘর্ষে জড়ায় ফেলু ও শহীদুল্লাহর সমর্থকরা, ঘটে প্রাণহানিও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রামের বাকুলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার রায়কাল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেছেন আদালত। মামলার একমাত্র আসামি মনির হোসেন এবং এতে মোট 18 জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়েছে। বাকুলিয়ায় শিশু ধর্ষণ মামলায় মঙ্গলবার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। নিজ নিজ পক্ষে বক্তব্য তুলে ধরেন বাদী ও আসামি পক্ষের আইনজীবী। পরে বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন বিচারক। গেল বুধবার থেকে শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। 3 কার্যদিবসে সাক্ষ্য দেন 18 জন। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলছে বিচারিক কার্যক্রম। রায়ে ন্যায় বিচারের প্রত্যাশা বাদীপক্ষের আইনজীবীর। 18 জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে এবং গতকাল 342 ধারা পরীক্ষার জন্য ছিল। রাষ্ট্রপক্ষে আমরা 18 জন সাক্ষীকে সন্দেহাতীতভাবে আমার অভিযোগের সমর্থনে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং রাষ্ট্রপক্ষ আমরা আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছি। মামলার একমাত্র আসামি 32 বছর বয়সী মনির হোসেন, পেশায় ডেকোরেটর দোকান কর্মচারী। গত 9 জুন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার কাজ। 22 ধারা জবানবন্দিতে বলছে আসামি আমাকে ব্যথা দিয়েছে, পরবর্তীতে আমি আসামিকে দেখাই দিই, কিন্তু যাদেরকে দেখাই দিই ওরা বলছে যে আমি ওই সময় ছিলাম না, আমি দোকানে যাচ্ছিলাম, দোকানে যাওয়ার সময় আমাকে আসামি দেখা দেওয়া, তো আমি এই ঘটনা করছি। এইটা চট্টগ্রামে ধর্ষণ মামলায় অল্প সময়ের মধ্যে এটি হতে যাচ্ছে প্রথম রায়। ন্যায় বিচারের আশা মানবাধিকার কর্মীদের। ধর্ষণ কোনো অবস্থাতেই কাম্য না। ধর্ষণ একটা নিকৃষ্ট ঘটনা। এই ধারাবাহিকতা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। আমরা চাই 1 সপ্তাহের মধ্যে এগুলিকে নরপিশাচকে বিচার করে ফাঁসি দেওয়া হোক। ফৌজদারি বিচার ব্যবস্থায় এই যে নিম্ন আদালত একটা নজির স্থাপনা তৈরি হবে এবং ভিকটিম এবং
যে পরিবার আছে তারাও একটা আদালতের প্রতি আশ্বাস পাবে যে দ্রুত আদালত থেকে নিয়ে বিচার পাচ্ছে। এটা অবশ্যই নিঃসন্দেহে একটা যুগান্তকারী রায় হবে বলে আমি মনে করি। আমরা আশাবাদী যে চাইলে যে দ্রুত বিচার রাষ্ট্রপক্ষ শেষ করতে পারে, এটা তার প্রমাণ। এই সেনসিটিভ মামলাগুলো, বিশেষ করে শিশু ধর্ষণ মামলা, শিশু হত্যা মামলাগুলো খুব দ্রুত করতে পারে চাইলে, এটা প্রমাণ হলো এই মামলার দ্বারা। আমরা আশা করব ভবিষ্যতে এই ধরনের মামলাগুলো এখনো যেগুলো পড়ে আছে এগুলো যাতে দ্রুত শেষ করা যায়। এর আগে গত 21 মে বাকলিয়ায় 4 বছর বয়সী শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 13 দিন পর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিশেষ বেঞ্চ এই আদেশ দিয়েছেন। মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হলেই মামলাটি শুনানির জন্য বিশেষ বেঞ্চের কার্যতালিকায় আনা হয় এবং এর আগে রোববার আসামিদের জেল আপিল শুনানি গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ওই দিনই বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে কোনো মুলতবি ছাড়া বিরতিহীনভাবে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। গত 9 জুন রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। এই ছিল এখনকার স্টার নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।